অয়ন্তী, অবন্তী এবং শ্রেয়া ৩ বান্ধবী ছিল। অয়ন্তী এবং অবন্তীর একে অপরের বোন ছিল। অয়ন্তী এবং অবন্তীর খেলার সময় একজনের দরকার হতো যে তাদের বিভিন্ন কাজে সাহায্য করবে। শ্রেয়াই ছিল সেই কাজের লোক। কখনো তাদের বল হারিয়ে গেলে সেটা খুঁজে দেওয়া, কখনো তাদের হোমওয়ার্ক করে দেওয়া, আবার কখনো বা তাদের জন্য জল আনা, সব কাজই তারা শ্রেয়াকে দিয়েই করাতো। শ্রেয়ার মা গঙ্গা দেবী অয়ন্তী এবং অবন্তীদের বাড়িতে কাজ করার পাশাপাশি গ্রামের আরও অনেকের বাড়িতে কাজ করত। গরিব হওয়ার কারণে স্কুলের কেউই শ্রেয়াকে বন্ধু হিসেবে মনেই করতো না। কিন্তু অয়ন্তী এবং অবন্তী তাদের বন্ধু বানিয়েছে বলে শ্রেয়া তাদের সকল অন্যায় আবদারগুলো মেনে নেয়। একদিন স্কুলে শ্রেয়াকে দেখে অয়ন্তী বলে, স্নেহা, এই শ্রেয়া, শোন, তুই আজকে আমাদের সাথে খেলতে এসে আমাদের হোমওয়ার্কগুলো একটু করে দিস তো। আর স্যার যে কি বললেন ক্লাসে, আমি তো আগামাথা কোনো কিছুই বুঝতে পারিনি। আমিও কিছুই বুঝতে পারিনি, ওসব আমার মাথায় ঢুকছে না। তাহলে তুই আমাদের দুজনেরটাই একসাথে করে দিস, বুঝেছিস? আমিও তোদের সাথে খেলতে চাই। প্রথমে আমি তোদেরকে দেখিয়ে দেব কিভাবে হোমওয়ার্কের অঙ্কগুলো করতে হয়, আর তারপর আমি তোদের সাথে খেলবো। কাজের মেয়ের মতোই থাক, বেশি বাড়াবাড়ি করতে আসবি না। আমরা তোর কাছ থেকে শিখতে চেয়েছি নাকি বলতো? তুই শুধু অঙ্কগুলো রেডি করে দিবি। বেশি বাড়াবাড়ি করলে আমাদের বাড়ি আসাই তোর বন্ধ করে দেব, বুঝলি? এসব কথায় শ্রেয়া ভয় পেয়ে যায়। ভয়ে সে তাদের এই অন্যায় আবদারে রাজি হয়ে যায়। এভাবেই অনেক দিন কেটে যায়। শ্রেয়াকে এখন অয়ন্তী অবন্তীর হাতের পুতুলি বলা যায়। এদিকে শ্রেয়া প্রতিদিন রাত জেগে অয়ন্তী আর অবন্তীর হোমওয়ার্কগুলো করে, আর ওদিকে অয়ন্তী অবন্তী শান্তিতে ঘুমিয়ে থাকে। একদিন শ্রেয়ার মা তাকে এসে বলে, কি রে শ্রেয়া, আর কত রাত পর্যন্ত পড়বি? কাল তো আবার স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে তো আবার, নাকি? আর বেশিক্ষণ লাগবে না মা, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তোমরা ঘুমোতে যাও, আমি আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি পড়া শেষ করে ঘুমোতে আয়। সেদিন রাতে শ্রেয়ার ঘুমোতে অনেক রাত হয়েছিল। স্বাভাবিকভাবেই তার সকালে উঠতেও অনেক দেরি হয়ে গিয়েছিল, যার ফলে সে আর স্কুলে যেতে পারেনি। পরের দিন অয়ন্তী অবন্তীদের বাড়িতে তাদের খাতা ফেলে গেলে তারা শ্রেয়াকে অনেক মারতে থাকে। তারা বলে, তুই এটা ইচ্ছে করে করেছিস, তাই তো? আমি জানি। এতে তোর কী লাভ হয়েছে বলতো? আমাদের সাথে শত্রুতা করা। তোরা ভুল বুঝছিস। খাতায় দেখ, আমি তোদের সব হোমওয়ার্ক করে দিয়েছি। আমি যদি তোদের সাথে শত্রুতাই করতাম, তাহলে কি এগুলো সব করতাম বল? আর এগুলো করতে গিয়ে তো রাতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই সকালে তাড়াতাড়ি আমি উঠতেও পারিনি। তুই স্কুল টাইমে বাড়িতেই ছিলি, হয়তো বুঝেছিস তো। এগুলো পরে করেছিস, তোর উপর বিশ্বাস নেই, তুই এমন করতেই পারিস। বিশ্বাস না হলে আমার মায়ের কাছে শুনে নিস তোরা, তারা তো আর মিথ্যে কথা বলবে না, বল? এ কথা বলে শ্রেয়া সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর শ্রেয়ার বাবা রাস্তায় দেখে অয়ন্তী আর অবন্তী রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রেয়াকে খুব বকাঝকা করছে, আবার ওকে মারছিল বটে। এই ঘটনা দেখে শ্রেয়ার বাবা প্রদীপবাবু নিজেকে আর আটকে রাখতে পারে না। সে সেখানে গিয়ে বলে, তোমরা শ্রেয়াকে কেন মারছো? ও তো তোমাদের বন্ধু, তোমাদের অনেক ভালোবাসে। কি হয়েছে, হ্যাঁ? বলো তো আমাকে। আপনাকে বলে আর কি হবে? আপনার কি আছে শুনি? না আছে টাকা, না আছে কোনো কিছু। আপনি কিভাবে সমাধান করবেন? আমি তো আজ আমার বাবাকে বলে শ্রেয়ার মাকে কাজ থেকে বেরই করে দেব। ওরা যদি সত্যি সত্যি শ্রেয়ার মাকে বের করে দেয় আর যদি কাজ ছাড়িয়ে দেয়, তাহলে আমাদের বড্ড বিপদ হয়ে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আচ্ছা, তোমরা আগে বলো তো, শ্রেয়া করেছেটা কি? ও আজ অবন্তীর সবচেয়ে দামি আর প্রিয় কলমটাকে ভেঙে ফেলেছে। ওটা আমার বাবা বিদেশ থেকে এনে দিয়েছিল। আপনি কি ওই রকম কলম এনে দিতে পারবেন? আমি তো তোদেরই হোমওয়ার্ক করে দিয়েছিলাম, তোরাই তো আমাকে হোমওয়ার্কগুলো করতে বললি আর নিজেরা খেলতে চলে গেলি। তার উপর আমাকে তো কলমটা তোরাই নিতে বলেছিলি। এত কথা বলিস কেন শ্রেয়া? তোর মায়ের কাজটা না থাকলে কি হবে ভাবতে পারছিস? ক্ষমা চেয়ে নে ওদের কাছে। ক্ষমা চাইলেও কোনো লাভ হবে না। আমি তো ওকে আর ওর মাকে এই বাড়ি থেকে বের করেই দেব। এ কথা বলেই তারা সেখান থেকে চলে যেতে থাকলে প্রদীপবাবু পেছন থেকে তাদের অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই কোনো কথা শোনে না। এরপর অবন্তী প্রদীপবাবুকে খুব জোরে ধাক্কা মেরে দেয় আর সে মাটিতে পড়ে যায়।
মাটিতে একটা বড় পাথর থাকায় প্রদীপবাবুর মাথা ফেটে যায় আর তার মাথা থেকে অনেক রক্ত পড়তে থাকে। শ্রেয়া খুব জোরে জোরে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ শুনে সবাই সেখানে ছুটে আসে এবং প্রদীপবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে নিতেই প্রদীপবাবুর মৃত্যু ঘটে। এরপর থেকে শ্রেয়া এবং তার মায়ের জীবনে ঘনিয়ে আসে দুঃখের সময়। বাবা, বাবা বিশ্বাস করো, আমি এটা ইচ্ছে করে করিনি। হঠাৎ শ্রেয়ার বাবা চলে আসবে ওখানে, সেটা আমি বুঝতেই পারিনি। কিভাবে যে এসব কিছু হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন কি আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে? আমি আমি আর তোমাদের দেখতে পারবো না বাবা। না না, এ কিছুতেই হতে পারে না। তোকে এই গ্রামে কোনোভাবেই রাখা যাবে না। তুই কালই আমাদের সাথে শহরে চলে যাবি, তোর কিচ্ছু হবে না। শ্রেয়া আর ওর মা যদি থানায় গিয়ে কেস করে তাহলে তো আমার মেয়েটাকে ওরা যেখান থেকে পারবে ধরে নিয়ে যাবে। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। শ্রেয়া বা তার মা যেন অবন্তী আর জয়ন্তীর নামে থানায় ডায়েরি না করে, তার জন্য অবন্তীর বাবা শ্রেয়াদের বাড়িতে গিয়ে তাদেরকে কিছু টাকা আর একটা জমি লিখে দেয়। এরপর সে অয়ন্তী আর অবন্তীকে নিয়ে রওনা দেয়। তাদেরকে সেই শহরেরই একটা ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হয়। প্রায় 7 বছর পর অয়ন্তী এবং অবন্তী এখন বড় একটা কোম্পানিতে চাকরি করে। তারা দুজন অনেক টাকা বেতন পায়। এই কারণে তাদের খুব অহংকার। অনেক বছরই তো হলো আমরা গ্রামে যাই না। এখন নাকি সব আগের মতোই আছে, নাকি সব পরিবর্তন হয়ে গেছে? কিভাবে আর বলবো দিদি, আমিও তো চাই না অনেক বছর ধরেই। আমাদের এবার যাওয়া উচিত। অনেকদিন তো বাবা মাকে দেখি না, গ্রামটাও না হয় দেখে আসবো। আসলে তুই একদম ঠিক কথাই বলেছিস। আর তাছাড়া তোকে একটা কথা বলবো বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলা হয়নি। এই কথা রে দিদি, বল। আসলে ছোটবেলায় শ্রেয়ার বাবার মৃত্যুর ওই ব্যাপারটা এখনো আমার মাথায় ঘুরপাক খায়। আমি শ্রেয়া আর ওর মায়ের কাছে ক্ষমা চাইতে চাই, বুঝেছিস তো? হয়তো তাহলে আমরা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। তুই কি পাগল হয়েছিস নাকি? ওদেরকে এইসব কথা বললে তোর আর আমার কি অবস্থা হবে বুঝতে পারছিস? যদি কিছু হওয়ারই থাকতো তাহলে এতদিনে হয়ে যেত, আর যেহেতু হয়নি তাহলে আর কোনো কিছু হবে না। কি আর বলবো, তোর যখন সমস্যা হচ্ছিল তখন চল, গ্রামে চল। পরের দিনই তারা তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। 7 বছর পর আবারও তারা গ্রামে ফিরেছে। ফিরে তারা প্রথমে শ্রেয়াদের বাড়িতে গেল। ঠিক আগের মতোই তাদের অবস্থা। টাকার অভাবে শ্রেয়া বেশি দূর পড়াশোনা করতে পারেনি। অবন্তী গিয়েই শ্রেয়া এবং তার মায়ের কাছে সব কথা খুলে বলে আর জোরালোভাবে ক্ষমা চায় এবং বলে তারা চাইলেই তাকে শাস্তি দিতে পারে, কিন্তু তারা তাকে কোনো খারাপ কথাই বলে না, বরং তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর থেকে অয়ন্তী এবং অবন্তী তাদের ভুল বুঝতে পারে, পাশাপাশি এটাও বুঝতে পারে যে গরিব হলেও শ্রেয়া এবং তার মায়ের মন অনেক বড়। তারা তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে। আর তারা এরপর থেকে সবসময় শ্রেয়া এবং তার মাকে সাহায্য সহযোগিতা করতে থাকে। আর সবাই আবারও আগের মতো বেশ আনন্দেই থাকতে লাগে।